বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। বাংলায় গণতন্ত্র নেই, মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের দায়িত্ব পালনে তিনি ব্যর্থ। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই দাবি করলেন বাংলার রাজ্যপাল সিবি আনন্দ বোস। একটি সর্বভারতীয় চ্যানেল আজ তাক, আপনারা সকলেই জানেন, সেই আজ তাকে গত বুধবার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয় দিল্লি থেকে, এবং যেখানে এই রাজ্যের যিনি রাজ্যপাল সিবি আনন্দ বোস মুখোমুখি হন, এবং সেই সাক্ষাৎকারের বেশিরভাগ পুরো অংশটাই ছিল এই রাজ্যে যে আরজিকর কাণ্ড এবং তারপরে যে পরিস্থিতি তাই নিয়ে তার কি মতামত। তিনি দিল্লি এসেছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন, তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন, উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। এবং এই রাজ্যে কি তাহলে 355 বা রাষ্ট্রপতি শাসন জারি হবে? এবং তাকে প্রশ্ন করার ফলে তিনি বলেছেন, কলকাতা যা ঘটেছে তা রাষ্ট্রপতি অবহিত, তা রাষ্ট্রপতিকে অবহিত করেছি। আমি সামান্য একটু অংশ আপনাদের এই যে সাক্ষাৎকার, এই সাক্ষাৎকারের সামান্য অংশ আমি একটু আপনাদের দেখাবো। कब तक हम माने कि आपकी रिपोर्ट का कुछ हिस्सा सामने आएगा जो आपने राष्ट्रपति को दिया है, या कुछ जानकारी उससे आएगी? क्योंकि आप तो यही कह रहे हैं कि मैं उसके बारे में पब्लिक स्पेस में खुद नहीं बताऊंगा। तो फिर जनता जो ये सोच रही कि राज्यपाल साहब दिल्ली आए हैं और कुछ बदलेगा, तो उनको क्या समझ में आएगा, उनको क्या पता चलेगा? उनके लिए 2 लाइन में तो आप बताइए कुछ। कब तक वेट करना है? हाँ। When will it happen? हाँ। I will give you 2 answers. हाँ। One small answer, one long answer. हाँ। The small answer, when will it happen? Short answer is soon. Long answer is as soon as possible. छोटा जवाब है जल्दी, और लंबा जवाब है जितना जल्दी मुमकिन हो सकेगा उतना होगा। राज्यपाल जी, आपने आज तक पर आकर तमाम सवालों के जवाब दिए, आपका बहुत बहुत धन्यवाद। একদম শেষ প্রশ্ন রাজ্যপালকে করা হয়েছিল এবং তিনি সরাসরি বলেননি, কিন্তু তিনি যেটা বলেছেন যে আ স্মল আনসার সুন, তারপরে আবার বলেছেন যে অ্যাজ সুন অ্যাজ পসিবল। অর্থাৎ তিনি সরাসরি বলেননি, কিন্তু তিনি যেটা বলছেন, এবং আমি ওই আজ তাকের ওই অংশটুকু আপনাদের শোনালাম। তো আজকে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব যে বিজেপি কথায় কথায় ইন্দিরা জমানায় সেই রাষ্ট্রপতি শাসন কেন জারি করা হয়েছিল সেই কথা তুলে, সেই বিজেপি কি আদৌ এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? নাকি যেভাবে আমরা দেখলাম যে 355 ধারা প্রয়োগ করতে পারে, কারণ যেভাবে আমরা দেখলাম আরজিকর কাণ্ডে, আরজিকরে সিআইএসএফ কে পুলিশের বদলে সিআইএসএফ নামানো হয়েছে, সেখানকার নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ। আর এখানে রাজ্য সরকারের তরফে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে ঘুরিয়ে আগামী দিনে এই বিষয়ে সেটা সরাসরি 355 ধারা জারি করার সম্ভাবনা আছে কি? আজকে এই বিষয়ে আমার সাথে কথা বলবেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ। চন্দ্রশেখর দা, আপনাকে স্বাগত। চন্দ্রশেখর দা, আমরা যেটা দেখছিলাম যে আজ তাক যে সর্বভারতীয় মিডিয়া, সেখানে গত বুধবার আমাদের যিনি এ রাজ্যের যিনি রাজ্যপাল সিবি আনন্দ বোস, তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন। সাক্ষাৎকারে যে অংশটা মানে পুরোটাই প্রায় এই রাজ্য নিয়েই, অর্থাৎ বিশেষ করে এই সাম্প্রতিক ঘটে যাওয়া আরজিকরের এই কাণ্ড নিয়ে, সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল এই রাজ্যে তিনি কি রাষ্ট্রপতি শাসন জারি হবে কি না। তিনি বিষয়টি এড়িয়ে গেল একদম শেষে যে 2টি লাইন বলেছেন। একটি হচ্ছে স্মল, মানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে 1 লাইনের যদি বলবেন, তিনি বলেছেন যে সুন অ্যাজ পসিবল, মানে এই দুটো শব্দ বলেছেন। তো সত্যি কি এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা সম্ভব? কারণ যে বিজেপি 356 ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসনের বিপক্ষে, তারা সব সময় ইন্দিরা গান্ধীকে
তুলোধনা করে 356 অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করেছে, নাকি এ রাজ্যে 355 ঘুরিয়ে যেটা আরজি করে ইতিমধ্যেই সেখানকার নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ কে দিয়ে দেওয়া হলো? কি বলবেন? দেখুন, এই প্রসঙ্গে বলতে গিয়ে আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, আজকে সুপ্রিম কোর্টে এই যে অভয়ার যে মামলা শুনানি ছিল, সেই শুনানি প্রেক্ষিতে জাস্টিস পারদিওয়ালা ওপেন কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশ্যে যে কমেন্টসটা করেছেন, যে আমার 30 বছর ধরে যে প্রফেশনাল লাইফ, আমি কোনোদিন দেখিনি রাজ্য সরকার, কোন রাজ্য সরকার যে এইভাবে তারা ল অ্যান্ড অর্ডারকে, মানে টোটাল যে ল অ্যান্ড অর্ডারটা একদম ব্রেকডাউন হয়ে গেছে, এইরকম কখনো তিনি তার জীবনে দেখেননি বলে একটা অবজারভেশন করেছেন। এবং এটা অত্যন্ত দুঃখজনক যে এই পরিস্থিতি, যে পরিস্থিতি আরজি করে ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে শুনানির সময় তিনি এই অবজারভেশনটা করেছেন। এবং এইটার প্রসঙ্গ হয়ে আমি বলবো যে আমাদের সম্মানীয় রাজ্যপাল যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তিনি যে তার রিপোর্ট সাবমিট করেছেন, এবং এক্ষেত্রে আমি শুধু কনস্টিটিউশন আর্টিকেল 355 আর্টিকেল 355 এর কথা আমি বলছি। সেটা হচ্ছে ডিউটি অফ দ্য ইউনিয়ন টু প্রোটেক্ট স্টেটস এগেইনস্ট এক্সটার্নাল অ্যাগ্রেশন অ্যান্ড ইন্টারনাল ডিস্টারবেন্স। এক্সটার্নাল অ্যাগ্রেশন অ্যান্ড ইন্টারনাল ডিস্টারবেন্স, আজকে যে অবজারভেশন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি পারদিওয়ালা যে অবজারভেশন করেছে, যে ইন্টারনাল ডিস্টারবেন্স, ল অ্যান্ড অর্ডার টোটাল ব্রেকডাউন, তো সেটার সঙ্গে 355 ধারা আপনি যদি মেলান তাহলে দেখতে পাবেন অ্যাবসলিউটলি ইন্টারনাল ডিস্টারবেন্স, এবং যেটার প্রেক্ষিতে কনস্টিটিউশনাল ব্রেকডাউন, এবং সেক্ষেত্রে এমার্জেন্সি ডিক্লেয়ার না করার কোনো কিছু নেই আন্ডার সেকশন 355 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এবং মাননীয় রাজ্যপাল তিনি তার অবজারভেশনে যে ছোট্ট কথা তিনি বলেছেন যে ইমিডিয়েটলি এটাকে করার দরকার আছে। এখন প্রেসের সামনে উনি সব কথা তো বলেননি, কিন্তু ওনার এই ওয়ান লাইন যে ওনার অবজারভেশন, সেই অবজারভেশন থেকে এটুকু বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে একটা কনস্টিটিউশনাল ব্রেকডাউন হয়েছে বলে তার রিপোর্টে তিনি মনে হয় বলেছেন। হ্যাঁ, না, আমার প্রশ্ন, আপনি তো একদম আইনগত দিক দিয়ে সব বললেন, তো এবার যদি আমরা রাজনৈতিক দিক দিয়ে আসি, মানে আমরা যেটা দেখি যে সংসদে, এবারেও সংসদ শুরুর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন 3বারের প্রধানমন্ত্রী তিনি শপথ নিলেন, এবং তারপরে ওই কংগ্রেসকে কিন্তু তুলোধনা করলেন সেই ওই ইন্দিরার আমলের সেই রাষ্ট্রপতি শাসন জারির সেই ব্যবস্থার বিরুদ্ধে কথা বললেন, এবং এই নানা রকম ভাবে আর কি তিনি কংগ্রেসকে তুলোধনা করেছেন। তাহলে সেই ক্ষেত্রে মানে তারা কি এই 356 যেটা আর কি রাষ্ট্রপতি শাসনের পক্ষে হবে, মানে পক্ষে যাবে রাজ্যের প্রতি? না, দেখুন, ব্যাপার হচ্ছে যে একটা অবজারভেশন যেটা কেন্দ্রীয় সরকার তার যখন পার্লামেন্টে তার অবজারভেশন সে তখন যেটা বলছে সেটা একরকম, অ্যাপ্লিকেবিলিটি অফ দি সিচুয়েশন, পরিস্থিতির যদি সেই জায়গায় যায় তাহলে সেক্ষেত্রে, এবং তার সঙ্গে হচ্ছে গভর্নরের রিপোর্ট, সেই গভর্নরের রিপোর্ট যদি সেই রকম থাকে তাহলে সেটা তো, আজকে যদি টোটাল ব্রেকডাউন হয়, আজকে সারা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই যে আরজিকর ঘটনা নিয়ে দিনের পর দিন যেভাবে মানুষ রাস্তায় নামছে, এবং আগামী 27 তারিখে সমস্ত ছাত্র যুবরা সমস্ত নামবে, তো তার কারণটা আর কিছুই নয়, মানুষের এই সরকারের ওপর মোহ বলুন, মোহভঙ্গ, বিশ্বাসভঙ্গ, এবং যেভাবে উনি যে কালপ্রিট বলে ধরা হচ্ছে তাদেরকে যেভাবে আড়াল করার চেষ্টা করছে, মানুষ কিন্তু আর বিপন্ন, এবং মানুষ সেই কারণে তার বিরুদ্ধে এইভাবে চলে গেছে। যতই লক্ষ্মীর ভান্ডার থাকুক, যতই যুবশ্রী কন্যাশ্রী থাকুক,
তা সত্ত্বেও সমস্ত মানুষ, এবং আপনি তো দেখতে পাচ্ছেন সমস্ত যারা আজকে বুদ্ধিজীবী, যারা আজকে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা আজকে ডাক্তার, যারা আজকে নার্স, যারা আজকে উকিল, যারা সমস্ত পেশার সঙ্গে সাংবাদিক, সবাই রাস্তায়, কিন্তু যে এই ঘটনা যেভাবে এবং সরকারিভাবে তাকে যেটা আড়াল করার চেষ্টা হচ্ছে, এটার প্রতিবাদে মানুষ রাস্তায় নামছে। সুতরাং এখানে যদি আমাদের মাননীয় গভর্নর যে রিপোর্ট উনি দিয়েছেন, সেই রিপোর্টের ভিত্তিতে পরিবর্তিত পরিস্থিতিতে সবসময় কোনো সিদ্ধান্ত সেটা নিতেই পারে। সেটা কোনো এক সময় আমি যে কথাটা বলেছিলাম তার মানে সেটাই তো স্যাক্রোস্যান্ট নয়। সিচুয়েশনে আমাকে তখন তার বিরুদ্ধে, তার বিপক্ষে কোনো স্ট্যান্ড নিতে হতেই পারে। কেন্দ্রীয় সরকার যদি মনে করে, এবং অন দ্য বেসিস অফ দ্য রিপোর্ট অফ দি অনারেবল গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। মানে আপনি বলছেন তাহলে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে পরবর্তীতে, অর্থাৎ এই যে সুপ্রিম কোর্ট একের পর এক যে নির্দেশগুলো দিচ্ছে, একের পর এক যে পর্যবেক্ষণগুলো করছে, সেই পর্যবেক্ষণে রাজ্য সরকারের প্রতি প্রতিটা ছত্রে ছত্রে ক্ষোভ প্রকাশ করছে। অর্থাৎ এটাকে দেখিয়েই 355 বা 356 প্রয়োগ করতে পারে। একদম তাই, একদম তাই। যে অবজারভেশন আজকে জাস্টিস পর্দিওয়ালা বলেছেন, এবং এই মামলার ক্ষেত্রে যেভাবে স্ক্যানিং সুপ্রিম কোর্ট করছে, কোন সময় প্রত্যেকটি ঘন্টা ধরে ধরে প্রশ্ন করেছে কপিল সিবালকে, যে কোন সময় এফআইআর, কোন সময় ডেড বডি দেখা গেছে, কোন সময় কেন কমপ্লেন হলো না, কেন তাড়াতাড়ি করে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো। এই সমস্ত স্ক্যানিং করে করে প্রত্যেকটি প্রশ্ন আজকে রাজ্য সরকারের আইনজীবীকে প্রশ্ন করেছে, এবং সেক্ষেত্রে তারা যা উত্তর দিয়েছে তাতে তার এই যে অবজারভেশন, যে তিনি তার জীবনে 30 বছরের প্র্যাকটিশনিং জীবনে তিনি কোনোদিন এইরকম একটা ল অ্যান্ড অর্ডার এবং ক্রিমিনাল প্রসিডিওর কোড, উনি বলেছেন ক্রিমিনাল প্রসিডিওর কোড ফলো করা হচ্ছে না। তো সুতরাং এক্ষেত্রে অ্যাবসলিউটলি 355 অ্যাট্রাক্ট করে যাচ্ছে। কনস্টিটিউশনটা তো আমাদের গাইডলাইন, এটাই তো আমাদের গীতা। সুতরাং এটার প্রেক্ষিতেই তো সমস্ত কিছু, আজকে যে সিদ্ধান্তই নিতে হবে, যে সরকারেই থাকুক, এই কনস্টিটিউশনটাকে তো বাদ দিয়ে তারা করতে পারবে না। সুতরাং কনস্টিটিউশনে সে কথা আর বলা আছে। 355 পরিষ্কার, 356 আপনি ধরলাম যে ঠিক আছে 356 ইম্পোজ করলো না, কিন্তু 355 ইম্পোজ করার ক্ষেত্রে তো ইন্টারনাল ডিস্টারবেন্স, একটা সারা পশ্চিমবঙ্গে এখন ইন্টারনাল ডিস্টারবেন্স। এরপরে ইন্টারনাল ডিস্টারবেন্সের আর আলাদা করে কি উপমা দেওয়ার দরকার হবে যে পশ্চিমবঙ্গের ইন্টারনাল ডিস্টারবেন্স নয়? এটা তো আমার কাছে, আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, এখন আগামী 5 সেপ্টেম্বর আবার এই মামলার যে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, সেদিকে তো আমাদের নজর থাকবে। সেই সঙ্গে এই যে রাজ্যপাল যেটা বললেন যে আজ থেকে যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের ভিত্তিতে তিনি একদম শেষ যে দুটি লাইন, একটা বলেছেন সুন, আরেকটি বলেছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাহলে কি সত্যি সত্যি এই রাজ্যে 355 বা 356 জারি হতে চলেছে? নজর সেদিকেই থাকবে। পরিস্থিতি যা, কোর্টের যা পর্যবেক্ষণ, উচ্চ আদালতের যা পর্যবেক্ষণ, তাতে কিন্তু অলরেডি প্রায় 355 বলাই যায় যে এ রাজ্যে কিন্তু এই যে সিআইএসএফ অর্থাৎ আমাদের আরজিকর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে চলে এসেছে। সেক্ষেত্রে একটা রাজ্য সরকারের যে আইন শৃঙ্খলার প্রতি একটা অনাস্থা, সেটা কিন্তু অলরেডি উচ্চ ন্যায় আদালত দেখিয়ে দিল। সেটা তো আগের দিনের জাজমেন্টে সিআইএসএফ কে দিয়ে দেওয়ার ফলে একটা পরিষ্কার হয়ে গেছে যে একটা ছোট হাসপাতালে তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, তো রাজ্যটাকে কিভাবে পারবে? একদম একদম। তো আমাদের সেদিকেই থাকবে। ধন্যবাদ। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ। ধন্যবাদ চন্দ্রশেখর দা, ধন্যবাদ আপনাদের। আমরা আগামী দিনে পরিস্থিতিকে নজর রাখবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।